হঠাৎ বাথরুমের ভেতর প্রচণ্ড একটা শব্দ, আর তারপরে যে দৃশ্য চোখে পড়ল তাতে দুজনেই শিউরে উঠলাম। নমস্কার, কেমন আছেন সবাই? বৃষ্টির গল্প ফোটায় আবারও আপনাদেরকে স্বাগত জানাই। পুনরায় একটি ভৌতিক গল্প নিয়ে আবারও আপনাদের সঙ্গে আপনাদের সামনে হাজির হলাম। আশা রাখবো অন্যান্য গল্পগুলির মতো আপনাদের এই গল্পটিও ভালো লাগবে। পুরোটা শোনার অনুরোধ রইল। 7 নম্বর ঘর। আমি তখন সবে স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে ঢুকেছি। সেই সময় একবার আমরা দুজন বন্ধু মিলে ঠিক করলাম বিষ্ণুপুর বেড়াতে যাব। বিষ্ণুপুরে মল্ল রাজাদের স্থাপত্য এবং মন্দিরের টেরাকোটার কাজ দেখার শখ ছিল বহুদিনের। বিষ্ণুপুর তখন এখনকার মতো এত জমজমাট ছিল না। রেল স্টেশনের কাছে একটা দোতলা হোটেল ছিল, এখন সেটা আছে কিনা জানি না। হোটেলের মালিকের নাম ছিল পঞ্চানন সাধুকা, অমায়িক ভদ্রলোক। একটা ডাবল বেডের রুমের ভাড়া ছিল মাত্র 5 টাকা, আর পেট ভরে ডাল ভাত মাছ তরকারি খেলে লাগতো 1 টাকা 4 আনা। তখন তো এখনকার মতো এত বাসের ব্যবস্থা ছিল না, কাজেই আমরা চক্রধরপুর প্যাসেঞ্জারে চেপে শেষ রাতে বিষ্ণুপুরে যখন নামলাম তখন ঘন অন্ধকার। সময়টা বোধহয় কার্তিকের শেষ, কাজেই একটু ঠান্ডার আমেজও ছিল। যাই হোক, শেষ রাতে সেই অন্ধকারে আমরা পায়চারি করতে করতে ভোরের প্রতীক্ষা করতে লাগলাম। আমরা যখন এইভাবে পায়চারি করছি তখন কোথা থেকে একটি বেটে খাটো ঘাড়ে গদ্দানে লোক এসে জিজ্ঞাসা করলো আমাদের, বাবুরা কোত্থেকে আসছেন? আমরা আসছি হাওড়া থেকে। বিষ্ণুপুর বেড়াতে এসেছেন বুঝি? হ্যাঁ। কোথায় উঠবেন কিছু ঠিক করেছেন? না, আগে সকাল হোক তারপর দেখা যাবে। লোকটা এবার উৎসাহিত হয়ে হাত কচলাতে কচলাতে বলল, স্টেশনের সামনে আমাদের হোটেল আছে, ভালো হোটেল। যদি দয়া করে পায়ের ধুলো দেন তো ধন্য হই। জল কল বাথরুমের সবকিছুরই ব্যবস্থা ভালো। এমন হোটেল এই অঞ্চলে 2টি নেই। আমরা দুজনে একবার পরস্পরের চোখের দিকে তাকালাম, তারপর বললাম, স্টেশনের সামনে বলতে কি একেবারেই সামনে, না একটু যেতে হবে? একটুও যেতে হবে না, ওই দেখা যাচ্ছে একেবারে রাস্তার উল্টো দিকে। চলুন না আমার সঙ্গে। আমরা ওর কথায় রাজি হয়ে ওর সঙ্গে স্টেশনের বাইরে এসে সেই হোটেলে ঢুকলাম। হোটেলের মালিক পঞ্চানন বাবু তখন সবে চেয়ারটিতে এসে গুছিয়ে বসেছেন। আমরা গিয়ে তাকে নমস্কার জানিয়ে ঘর চাইতে উনি বেটে কাটা লোকটিকে বললেন, অত হে সিধু, বাবুদের ঘর দেখিয়ে দাও। হোটেলটি ছোট হোক, তবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা সিধুর সঙ্গে দোতলায় উঠে প্রথম যে ঘরখানি দেখলাম সেটিকেই পছন্দ করলাম। আমরা অবশ্য ঘরের ভেতরে ঢুকলাম না, বাইরে থেকেই দেখলাম পরিপাটি বিছানা, সাজানো গোছানো সুন্দর ঘর। দরজাটা হাট করে খোলা ছিল। সিধু দরজাটা টেনে বন্ধ করে বলল, চলুন ওদিকের ঘর দেখাই। কেন, এই তো একটা ভালো ঘর ছিল। এ ঘরটা নয়, এটা 7 নম্বর ঘর। এটা একটু আগেই হয়ে গেছে, আপনাদের অন্য ঘর দেখাচ্ছি। আমার বন্ধুটির নাম গোরা, ভয়ানক একরোকাশে বলল, হয়ে গেছে মানে? এই ভোরে আমরাই তো প্রথম যাত্রী। তাছাড়া এ ঘরে অন্য কেউ এলে তার কিছু মালপত্র থাকবে। মালপত্র না থাকলেও দরজাটা তো বন্ধ থাকবে। ঘরে লোক নেই, জ্বর নেই, দুহাট করে দরজা খোলা। হয়ে গেছে বললেই হলো। আমি বললাম, তোমাদের যদি বেশি ভাড়ার দরকার হয় সে কথা বলতেই পারতে, আমরা কি দিতাম না? সিধু আমতা আমতা করে বলল, না মানে আপনারা আমার কথা বিশ্বাস করছেন না তো। যাই হোক, ঘর যখন খালি তখন আপনারা ঢুকুন। আমার মনে হয় আমি যখন স্টেশনে গেছি সেই সময় ওরা হয়তো চলে গেছে। গোরা বলল, সে যাকগে, আমাদের দরকার নেই। এই ঘরই আমাদের পছন্দ, এই ঘরেই আমরা থাকব। তুমি যাও, এখন চটপট আমাদের জন্য 2 কাপ চা নিয়ে এসো দেখি। সিধু চা আনতে নিচে চলে গেল। একটু পরেই শুনতে পেলাম পঞ্চানন বাবুর গলা, ওই ঘরটা কে খুললো? কে? তা জানি না বাবু, ও ঘর তো খোলাই হয় না, সব সময় তালা দেওয়া থাকে। বাবুদের নিয়ে ওপরে উঠেই দেখি দরজা একেবারে দুহাট করে খোলা। পঞ্চানন বাবু বললেন, ছোঁড়া দুটো কি ওই ঘরেই থাকতে চায়? হ্যাঁ। এরপর চুপচাপ আমরা বিছানায় আধশোয়া হয়ে সবই শুনলাম। একটু পরেই সিধু এসে চা দিয়ে গেল। আমরা চা খেতে খেতে খোলা জানলা দিয়ে বাইরের দিকে তাকালাম। বাইরে তখনও অন্ধকার,
একটি দুটি করে পাখির ডাক কানে আসছে তখন। খুব ভালো লাগলো পরিবেশটা। চা খাওয়া শেষ করে গোরা বলল, যাই, বাথরুমের কাজটা সেরে আসি এবার। আমি এলে তুই যাবি। এই বলে গোরা বাথরুমের দিকে এগিয়ে গেল। অ্যাটাচড বাথ। কিন্তু এ কি, বাথরুমের দরজা ঠেলতে গিয়ে দেখলো দরজাটা ভেতর থেকে বন্ধ। গোরা একটু রাগী প্রকৃতির ছেলে। সে দরজায় ঝোরে ধাক্কা দিয়ে বলল, এই, কে আছো ভেতরে? শিগগির বেরিয়ে এসো। বলার সঙ্গে সঙ্গে ভিজে শাড়ি পরা এক তরুণী চকিতে দরজা খুলে গোড়ার পাশ কাটিয়ে বেরিয়ে এসেই চোখের পলকে ছাদের সিঁড়ি বেয়ে উঠে গেল। আমরা দুজনে হতভম্ব। এ কি রে বাবা, এতক্ষণ রয়েছি এখানে অথচ ওর কোনো অস্তিত্বই বুঝতে পারিনি। অবশ্য এমনও হতে পারে আমরা রয়েছি বলেই ভেতরে ঢুকে অপ্রস্তুতে পড়ে গিয়েছিল সে। লজ্জায় বেরোতে পারছিল না। কিন্তু যদি না গোরা বাথরুমে যেত, যদি আমরা চা খেয়েই দরজায় তালা দিয়ে বাইরে যেতাম, তাহলে কি করতো বেচারি? যাই হোক, আমাদের মাথা ব্যথা নেই। আমরা বাথরুমের কাজ সেরে যখন পোশাক পাল্টালাম তখন অন্ধকার দূর হয়ে ভোর হয়ে গেছে। চারিদিকের প্রকৃতি বেশ স্পষ্ট দেখা যাচ্ছে। পাখির ডাক আরও বেশি করে শোনা যাচ্ছে তখন। জানলার ফ্রেমে লাল মাটির প্রান্তর আর ঘন সবুজের শোভা দেখে চোখ জুড়িয়ে গেল। আমরা ঘরে তালা লাগিয়ে বাইরে এলাম। তারপর একটা সাইকেল রিক্সা ভাড়া করে গোটা বিষ্ণুপুর ঘুরে দেখব ঠিক করলাম। রিক্সাওয়ালা 3 টাকার বিনিময়ে সবকিছু ঘুরিয়ে দেখাতে রাজি হলো। আমরা মাঝে মধ্যে তাকে জলখাবার খাওয়াতে লাগলাম। প্রথমেই আমরা মদনমোহন মন্দির দেখলাম, তারপর রাসমঞ্চ, দলমাদল কামান, লালদিঘি হয়ে গভীর বনের ভেতর গেলাম বিষ্ণুপুরের নূরজাহান লালবাইয়ের নতুন মহলের ধ্বংসস্তূপ দেখতে। আমরা নতুন মহলের চারিদিক ঘুরে দেখতে দেখতে পেছন দিকের বাগানে এসে অবাক হয়ে গেলাম। সেখানে ঘন ঘাসের ওপর শতরঞ্চি পেতে এক সুবেশা তরুণী টিফিন কৌটো খুলে খাবার ভাগ করছে। আমরা যেতে আমাদের চোখে চোখ পড়তে হেসে বলল, আপনারা কাল রাত্রে চক্রধরপুর মেসেঞ্জারে এসেছেন না? হ্যাঁ। আপনি কি করে জানলেন? আমরা ওই গাড়িতে এসেছি। কোথায় উঠলেন? স্টেশনের সামনে ওই হোটেলে। গোরা বলল, হ্যাঁ। তরুণী বলল, আমরা ওই হোটেলেই উঠেছিলাম। সিঁড়ি দিয়ে উঠেই প্রথমে যে ঘর, তাইতে 7 নম্বর ঘর। সে কি? তারপর যেই না শুনেছি এই ঘরে একবার একটা খারাপ ঘটনা ঘটে গিয়েছিল, সেই থেকে উপদ্রব হয়, অমনি পালিয়ে এসেছি ওখান থেকে। আমার স্বামীর আবার ভূতের ভয় খুব। গোরা আর কিছু জিজ্ঞেস করবার আগেই আমি ওর হাত টান দিলাম। চল চল, দেরি হয়ে যাচ্ছে বলে বনের বাইরে বেরিয়ে এসে বললাম, আর এক মুহূর্তে এখানে নয়, ওই হোটেলে আমি আর ঢুকছি না ভাই। এবার বুঝতে পারছিস তো ভোরবেলা বাথরুম থেকে কে বেরিয়েছিল? গোরা চমকে উঠে বলল, তাই তো, ওর কথা একদম ভুলেই গিয়েছিলাম রে। ঠিকই তো, তবে আমরা হয়তো অহেতুক কল্পনা করছি। ও মেয়েটি ভূত না হয়ে মানুষও তো হতে পারে। আমার মন কিন্তু গোরার এই কথায় সায় দিল না। আমার ভূতের ভয় খুব, তাই ভয়ে বুক ঢিপঢিপ করতে লাগলো আমার। আমরা বেশ বেলা পর্যন্ত চারিদিক ঘুরে বেরিয়ে স্নান খাওয়ার পর ঘরের দরজা বন্ধ করে তেড়ে একটা ঘুম দিলাম। বিকেলবেলা ঘুম থেকে উঠে দেখলাম হোটেলের অন্যান্য ঘরে আরও অনেক যাত্রী এসেছে। দেখে খুব আনন্দ হলো। আমরা চাটা খেয়ে আশেপাশের লোকেশনগুলো আরও একটু ঘুরে দেখতে চললাম। সন্ধ্যের পর হোটেলে ফিরে এসে রাতের খাওয়া খেয়ে অন্য ঘরের 2-1 ভদ্রলোককে ডেকে এনে মেতে ওঠা হলো জোর তাস খেলায়। আমি অবশ্য তাস খেলা জানতাম না, তাই শুয়ে শুয়ে গল্পের বই পড়তে লাগলাম। তাস খেলা শেষ হলে ওরা সবাই শুতে চলে গেলে আমরাও শয্যা গ্রহণ করলাম। তারপর আলো নিভিয়ে শুধুমাত্র ব্লু রঙের ডিম লাইট জেলে রেখে দুজনে শুয়ে শুয়ে ভোরের মেয়েটির কথা আলোচনা করতে লাগলাম। গোরা বলল, খুব ভুল হয়ে গেল। ভদ্র মহিলার মুখে এই ঘরের দুর্নাম শোনার পরও পঞ্চাননবাবুকে জিজ্ঞেস করা হলো না তো ওই মেয়েটির কথা। মেয়েটি কে? আমি বললাম, যেই হোক, আমাদের যা দেখার তা তো দেখা হয়ে গেছে। কাল সকালেই আমরা চলে যাচ্ছি, অতএব কিছুরই দরকার নেই আজ। কোনো রকমের রাতটা কাটাতে পারলে আর আমাদের পায় কে? রাত তখন কত তা কে জানে। হঠাৎ বাথরুমের ভেতর প্রচণ্ড একটা শব্দ। ঠিক মনে হলো কে যেন একটা বালতিকে সশব্দে ফেলে দিল লাথি মেরে, অথবা শ্যাওলায় পা পিছলে বালতি শুদ্ধ হুমড়ি খেয়ে পড়ল কেউ। সেই শব্দে আমরা দুজনেই লাফিয়ে উঠে বসলাম। ডিম লাইটটা জ্বালিয়েই ছিল। আমরা উঠে বসেই জোরালো আলোর সুইচটা অন করে দিলাম।
আলোয় ভরে উঠল গোটা ঘর। কি হলো? ব্যাপার কি? উঠে বসেই শুনতে পেলাম বাথরুমের ভেতর কি যেন একটা ছটফট করছে। আমি আতঙ্কে নীল। গোরা উঠে গিয়ে বাথরুমের দরজা ঠেলল, কিন্তু আশ্চর্য, দরজাটা সেই কালকের মতোই ভেতর থেকে বন্ধ। গোরা সশব্দে ধাক্কা দিতে লাগলো দরজায়। কে আছো ভেতরে? শিগগির দরজা খোলো, খোলো বলছি। বাথরুমের ভেতর থেকে তখন নারী কণ্ঠে চাপা একটা আর্তনাদ ভেসে এলো। আহ 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 আহ। আমরা দুজনেই একসঙ্গে গায়ের জোরে বন্ধ দরজায় ধাক্কা দিতে লাগলাম। হঠাৎ দরজাটা খুলে গেল দুহাট হয়ে, আর তারপরে যে দৃশ্য চোখে পড়লো তাতে দুজনেই শিউরে উঠলাম। দেখলাম বাথরুমের চৌবাচ্চায় ভর্তি জলে হুমড়ি খেয়ে পড়ে আছে এক তরুণী, ঘাড় মাথা জলের তলায়। অসহায় একটা হাত দেওয়ালে ধরে আছে, পা দুটো বেঁকে মুড়ে স্থির। ক্ষীণ একটু রক্তের ধারা গড়িয়ে আসছে জলের স্রোতে। গোড়া ছুটে গিয়ে তরুণীকে জল থেকে টেনে তুলতে আমরা বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। এ তো সেই আজই দুপুরে লালবাইয়ের নতুন মহলের বনের ভেতর যাকে দেখেছিলাম। সে দৃশ্য বেশিক্ষণ দেখতে পারলাম না। আমরা বেরিয়ে এলাম ঘর থেকে। বেরিয়ে এসে চেঁচামেচি করে হোটেলের সবাইকে ডেকে তুললাম। পঞ্চানন বাবুকে ডাকলাম, কিন্তু কোথায় কি তখন? সব ফাঁকা। আমাদের কথা শুনে পঞ্চানন বাবু বললেন, কি আর বলি বলুন আপনাদের, এ ঘর তো আমি দিতে চাইনি, আপনারাই জোর করে নিলেন। বছর 2 আগে এক দম্পতি এখানে হানিমুনে এসেছিলেন। একদিন রাত্রে হঠাৎ এক দুর্ঘটনা হয়ে গেল। মহিলা মাঝরাত্রে বাথরুমে ঢুকেছিলেন, তারপর সম্ভবত পা পিছলেই হুমড়ি খেয়ে চৌবাচ্চায় পড়ে যান। বাথরুমের দরজা ভেতর থেকে লক করা ছিল, সেই থেকেই এই ঘরে কেউ থাকতে পারে না। আমরাও কাউকে ভাড়া দিই না, এটা সব সময় তালা দেওয়া থাকে। কিন্তু কাল ভোরে কে যে তালা খুললো, যেই খুলুক, আমরা আর থাকিনি। আমরা পঞ্চানন বাবুর টাকা পয়সা মিটিয়ে দিয়ে পরদিনই বিষ্ণুপুর ত্যাগ করেছিলাম। কেমন লাগলো ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের গল্পটি? অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আপনাদের মূল্যবান মন্তব্যটি জানিয়ে যাবেন। একটি লাইকের মাধ্যমে আমাদেরকে আগে যেতে উৎসাহ দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী গল্পটি সবার আগে আপনার কাছে পৌঁছায়। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটি গল্প নিয়ে।